দাঁড়ান, একটু আগায় নেন একটু। ব্যাগে কেন? শুরু করব। হ্যালো, আমরা এখন ঠিক আছি গুলশান 2-এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বাসভবনটি রয়েছে 196 নম্বর বাসার সামনে থেকে। তিনি এই মাত্র বাসা থেকে বের হলেন শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে। তো আমরা দেখেছি যে তিনি যে প্রোটোকলটি ব্যবহার করছেন, রাষ্ট্রীয়, দলীয় এবং বিজিবি, পুলিশ, র্যাব, আর্মি সহ যে যে প্রোটোকলটি তিনি ব্যবহার করছেন, যে বুলেট প্রুফ বাসটিতে করে তিনি লাল সবুজের যে বাসটি তিনি ঘুরে বেড়াচ্ছেন বা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন সেই বাসটিতে করে, এবং সেই প্রোটোকলটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে তিনি মাত্রই বের হলেন বাসা থেকে, এবং তিনি এখান থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হলেন। আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের যে কর্মসূচি রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে বেলা 11টায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত, এবং এই কবর জিয়ারত শেষে তিনি যাবেন ইলেকশন কমিশনে তার এনআইডি নিবন্ধন, এবং আমরা তার পরবর্তীতে তার যে শিডিউলটি রয়েছে আমরা জানতে পেরেছি তিনি ধানমন্ডি 5-এর মাহবুব ভবন, যেটা তার শ্বশুর বাড়ি, তিনি সেখানে যাবেন, এবং এর পরবর্তীতে তিনি যাবেন তার অসুস্থ মা রাজধানী বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি, আপনারা জানেন। তো তিনি সেখানে তার অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজ নেওয়ার উদ্দেশ্যে যাবেন আমরা জানতে পেরেছি। তো আমরা এখন গুলশান 2 থেকে তার গাড়িবহরের ঠিক পেছনে আছি, এবং তার গাড়িবহরটি আমরা ফলো করছি। আমরা দেখছি যে তারেক রহমানের যে প্রোটোকলটি দেওয়া হয়েছে বা তারেক রহমানের নিরাপত্তা, আপনি জানেন যে যে ধরনের বিষয়গুলো রয়েছে, তার নিরাপত্তা কেন্দ্রিক যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, সেই নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করেই তাকে আসলে নেওয়া হচ্ছে। আমরা দেখছি তার গাড়িবহরটি ছাড়াও রাস্তার দুই পাশে পুলিশ সহ বিভিন্ন বাহিনী রয়েছে, এবং নিশ্চিদ্র যে নিরাপত্তার বলয়, সেই নিরাপত্তার বলয়টি আসলে নিশ্চিত করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। আপনারা জানেন এক রাজসিক ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে গেল 25শে ডিসেম্বর তিনি দেশে ফেরেন, এবং এর পরবর্তীতে তিনি একটি গণসংবর্ধনা এবং দেশের মানুষের উদ্দেশ্যে তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন, দিক নির্দেশনা দেন, আগামীর নির্বাচন কেন্দ্রিক তিনি দিক নির্দেশনা দেন, এবং সবাইকে তিনি বারবারই বলেছেন তার বক্তব্যের মধ্যে আমরা বারবারই দেখেছি যে তিনি বলেছেন যে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং আগামীর যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা তিনি বলেছেন বা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কথা তিনি বলেছেন, সেই বিষয়ে আসলে যে কোনো ধরনের ষড়যন্ত্র বা উস্কানি, এই ধরনের বিষয়গুলোকে তিনি আসলে কঠোরভাবে সচেতন করেছেন দেশের সাধারণ মানুষকে, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, এবং সেই লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন বা কাজ করতে চান, সেটিও তিনি স্পষ্ট করে বলেছেন। আমরা দেখছি যে আজকের যে বিষয়টি রয়েছে, আমরা 25 তারিখ থেকেই দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য সাধারণ মানুষের যে বিপুল আকাঙ্ক্ষা বা রাস্তার পাশে যে দলীয় নেতাকর্মীর যে অবস্থান, সেটি আজ নেই। আমরা দেখছি যে তিনি আসলে যে বহরের যে গতি, আজকে সেই গতিটি বেশ গতিশীলভাবে তিনি যাচ্ছেন, এবং খুবই কম সময়ে হয়তোবা তিনি
যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদির কবরের পাশে যে পৌঁছাবেন। এবং এই আরেকটি বিষয় বলে রেখে যে ইনকিলাব মঞ্চের যে কর্মসূচিটি রয়েছে শহীদ ওসমান হাদির সুষ্ঠু বিচারের দাবিতে, তো তারা মূলত তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে তারা তাদের কর্মসূচিটি একটু সরিয়ে একটু পাশেই তারা অবস্থান করছেন, যেন তারেক রহমানের এই গাড়িবহরটি নির্বিঘ্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারেন এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে পারেন। আমরা সেখানেও আমাদের আরেক সহকর্মীর মাধ্যমে দেখলাম যে ব্যাপকভাবে নিরাপত্তার বলয়ে ঢেকে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা। এবং আমরা যেটি লক্ষ্য করছি যে তারেক রহমানের এই গাড়িবহরটি বনানী থেকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হয়ে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এলিভেটেড এক্সপ্রেস হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে বা শাহবাগের দিকে যাচ্ছেন। তো আমরা আসলে তার গাড়িবহরের ঠিক পেছনেই রয়েছি। আমরা যেটি দেখেছি আজকে তার কর্মসূচি, এবং আমি বারবারই বলেছি সেই কর্মসূচির বিষয়টি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত, পরবর্তীতে ইলেকশন কমিশনে এনআইডি নিবন্ধন, এবং তার পরবর্তীতে ধানমন্ডি মাহবুব ভবন যেটি তার শ্বশুরবাড়ি, এবং এর পরবর্তীতে তিনি তার অসুস্থ মাকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন। তো আমরা, আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মূলত 2001 সালে রাজনীতির মাঠে সক্রিয় হন নির্বাচনী প্রচারণার মাধ্যমে, এবং এর পরবর্তীতে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন। এবং পরে যখন 2007-এ 11 সরকার আসার পরে তিনি গ্রেপ্তার হন এবং দীর্ঘ 18 মাস কারাবরণের পর তিনি মুক্তি পান, এবং 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি লন্ডনে পাড়ি জমান, এবং সেই দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটে গেল 25শে ডিসেম্বর, এবং তিনি দেশে আসেন। এবং দলীয় নেতাকর্মী বা আমরা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের কাছে থেকে বরাবরই শুনেছি যে আসলে তিনি সুদূর লন্ডন থেকেও দলকে সুসজ্জিত রেখেছেন, এবং সব সময় দেশের গণতান্ত্রিক আন্দোলন বা দেশের গণতন্ত্রের পক্ষের যে আন্দোলন সংগ্রাম তিনি নেতৃত্ব দিয়েছেন, এবং জাতীয়তাবাদী শক্তিকে তিনি সুসজ্জিত করে রেখেছেন। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলেই সমাধান। তো আমরা এখন এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আমরা ঠিক মহাখালী ক্রস করছি, এবং এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে তার গাড়িবহরটি রয়েছে এবং যথেষ্ট নিরাপত্তার বলয় রাখা হয়েছে। রাস্তার দুপাশে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর লোকজন মোতায়েন করা হয়েছে, এবং আমরা দেখেছি বিএনপি মহাসচিব সহ বারবারই বলেছেন যে তারেক রহমানের এই নিরাপত্তায় তারা বরাবরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যে তারেক রহমানের এই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য। আপনি জানেন যে এই যে একটি পরিস্থিতির থেকেই আসলে এই বারবার এই সংখ্যাগুলো বিএনপি করেছে যে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিরাপত্তাজনিত সংশয় তাদের মধ্যে লক্ষ্য করেছিলাম, যদিও এখন তারা সেই সংশয় আমরা লক্ষ্য করছি না। তো আমরা দেখছি তারেক রহমান এই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামবেন সেখানে রয়েছেন দলের শীর্ষ নেতৃবৃন্দ, রয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। তো শহীদ ওসমান হাদির কবরে আসলে জিয়ারত বা শ্রদ্ধা জানানোর যে বিষয়টি রয়েছেন, এই যাত্রায় তারেক রহমানের সাথে সঙ্গী হবেন দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, এবং দলের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে দলের স্থায়ী কমিটির সদস্যরা ছাড়া অন্য কোনো দলীয় নেতাকর্মী যেন ভিড় না করে। এবং এর যেটি আমরা পর্যবেক্ষণ করলাম তারেক রহমানের কর্মসূচি ঘিরে বিএনপি কোনো ধরনের জনদুর্ভোগ বা
কোনো ধরনের জনভোগান্তি এই বিষয়গুলো আসলে রাখতে চান না। এর কারণেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন থেকে শুরু করে স্বদেশ প্রত্যাবর্তন থেকে শুরু করে আজকের দিনের কর্মসূচি পর্যন্ত 3 দিন সরকারি ছুটি বেছে নেওয়া হয়, সরকারি ছুটির দিন বেছে নেওয়া হয় যেন জনভোগান্তি না হয়, যেন স্বাভাবিক জনসাধারণের স্বাভাবিক জীবনে কোনো প্রভাব না ফেলে। আমরা দেখছি যে গাড়িবহরটি এলিভেটেড এক্সপ্রেস হয়ে ফার্মগেট, আমরা এখন ফার্মগেট আছি। ফার্মগেট থেকে সোজা হাতিরঝিল হয়ে একদম শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে তারেক রহমানকে বহনকারী গাড়িটি। তো আরেকটি বিষয়, তারেক রহমান এর আগে গত 2 দিন লাল সবুজে মোড়ানো যে বুলেট প্রুফ বাসটি রয়েছে সেই বাসটিতে চললেও আজ তিনি আসলে সেই বাসটিতে ওঠেন নাই। আজ তার জন্য যে বিশেষায়িত বুলেট প্রুফ গাড়িটি কেনা হয়েছে সেই গাড়িটিতে আজকে তিনি সেই গাড়িটি ব্যবহার করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তাকে বহনকারী গাড়িটি ঠিক আমাদের সামনে রয়েছে এবং রয়েছে আর্মি, পুলিশ, র্যাব, বিজিবি, সোয়াট সহ বিভিন্ন সিএসএফ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স যে রয়েছে, সিএসএফ রয়েছে, পাশাপাশি দলীয় যে প্রোটোকল দেওয়া হয়েছে তারেক রহমানের বিভিন্ন চলাচলের ক্ষেত্রে বা তারেক রহমানকে কেন্দ্র করে, সেই প্রোটোকলের গাড়িও আমরা লক্ষ্য করেছি। তো এখন মূলত আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তারেক রহমান শহীদ ওসমান হাদির কবরস্থানের কাছাকাছি পৌঁছাবেন এবং সেই জায়গা থেকে তারেক রহমান বরাবরই বলেছেন যে 24-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ সহ গেল 16 বছরে গণতান্ত্রিক আন্দোলনে বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম খুন বিচার বহির্ভূত হত্যা সহ যারা প্রাণ দিয়েছেন বা যাদের অবদান রয়েছে তাদের প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বারবারই বলেছেন যে তার একটি স্বপ্ন রয়েছে বাংলাদেশকে ঘিরে এবং সেই স্বপ্ন অনুযায়ী আসলে তিনি কাজ করতে চান, সেই স্বপ্ন অনুযায়ী তিনি বাংলাদেশকে এগিয়ে নিতে চান, তিনি বারবারই বলেছেন এবং তিনি দেশের মানুষকে বারবার সতর্ক করেছেন যেন কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের উস্কানিতে যেন তারা কখনো পা না দেয় এবং সবসময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং দলীয় নেতাকর্মীদেরকেও তিনি দিক নির্দেশনা দিচ্ছেন যে মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য, মানুষের হয়ে কাজ করার জন্য তিনি, আমরা দেখেছি বারবার তার বক্তব্যে এটি উঠে এসেছে এবং তিনি বারবারই বলেছেন যে সমগ্র দেশের মানুষকেও ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। তো আমরা দেখছি যে তারেক রহমানকে বহনকারী গাড়িবহরটি এখন রয়েছি মগবাজার ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছেন এবং আমরা পেছনে রয়েছি। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে দীর্ঘ নির্বাসিত জীবনের পরে আমরা দেখেছি তার গত 2 দিনের কর্মসূচি। তিনি গতকাল তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন, দোয়া জানান এবং তিনি দীর্ঘ 19 বছর পরে এই একটি আবেগঘন পরিবেশের মধ্যে দিয়ে তিনি এই তার আকাঙ্ক্ষা বা তার যে দীর্ঘ আকাঙ্ক্ষা সেটি গতকাল পূরণ হয়েছে এবং আমরা দেখেছি এর পরবর্তীতে তিনি 71-এর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের সমাধিতে শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান এবং সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন শেষে বাসায় ফিরেন। তো আমরা তার এই গেল 2-3 দিনের কর্মসূচির চেয়ে আজকের কর্মসূচি একটু ভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে যে গেল 2 দিন রাস্তার পাশে অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ, হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন, কিন্তু আজকের ব্যাপারটি হচ্ছে যে আজকে সেভাবেই নির্দেশনা রয়েছে যে যেন কোনো ধরনের ভিড়, কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের মানুষজনের যে সবাই রাস্তার পাশে দাঁড়ানো,
গাড়ি চলাচলে বিঘ্ন ঘটা এই ধরনের কোনো বিষয় আজকে লক্ষ্য করা যাচ্ছে না। আজকে আমরা দেখতে পাচ্ছি খুব সুশৃঙ্খলভাবে তারেক রহমানকে বহনকারী গাড়ি বহরটি সামনের উদ্দেশ্যে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা শাহবাগে পৌঁছে যাবে তারেক রহমানের গাড়ি বহরটি। এবং আপনি জানেন যে এর পরবর্তীতে তিনি ইলেকশন কমিশনের যে বিষয়টি রয়েছে তার এনআইডি নিবন্ধন বা নাগরিকত্বের যে বিষয়টি রয়েছে, যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি তিনি আজই সম্পন্ন করবেন আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এর পরবর্তীতে তিনি ডাক্তার জুবাইদুর রহমান এর বাবার বাড়ি অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা করবেন, যেটি ধানমন্ডি 5 নম্বরে অবস্থিত। এবং এর পরবর্তীতে তিনি যাবেন তার অসুস্থ মাকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। তো আসলে এই যে সারা দিনব্যাপী যে কর্মসূচির বিষয়টি রয়েছে সেটিকে ঘিরেই হয়তোবা আজ এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, যে যেন কোনো ধরনের নেতাকর্মীর সমাগম বা কোনো ধরনের সাধারণ মানুষের বা কোনো ধরনের লোক সমাগম না হয়। সেই জায়গা থেকে বারবারই বিএনপি বলছে এবং বিএনপি বারবারই বলছে। আমরা দেখেছি এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিবও বলেছেন, তার বক্তব্যে উঠে এসেছে। তারেক রহমান বা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও বলেছেন যে তারেক রহমান আসলে জনদুর্ভোগ বা জনভোগান্তির যে বিষয়টি রয়েছে তিনি সেটি এড়িয়ে যেতে চান। এর লক্ষ্যেই হয়তোবা এখন থেকে তার কর্মসূচি বা এই ধরনের তার যে মুভমেন্টগুলো হবে সেই মুভমেন্টগুলোতে হয়তো লোকসমাগম বা জনসাধারণ সমাগম বা কর্মী সমাগম এড়িয়ে চলার যে বিষয়টি সেই বিষয়টি নিশ্চিত করা হতে পারে। তো আমরা দেখছি এখন তারেক রহমানকে বহনকারী গাড়ি বহরটি কাকরাইলের দিকে যাচ্ছে, হয়তোবা মিন্টো রোড দিয়েও সেটি ঢুকতে পারে। তো আমরা ঠিক তার গাড়ি বহরের পেছনেই রয়েছি। আপনি জানেন তারেক রহমান দেশে ফেরার পর একটি বিএনপি সহ দেশের সাধারণ মানুষের মধ্যে আমরা উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি এবং দেখেছি প্রিয় নেতাকে পেয়ে যে উচ্ছ্বাসের বিষয়টি রয়েছে। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, নেতাকর্মীরা যেটি আমাদেরকে জানিয়েছে বা তারা যেটি বলছেন যে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে দীর্ঘ 17 বছরের যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বের অবসানের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের প্রাণ ফিরে পেয়েছে এবং